ঈদের চিকে অনেক বেশি আনন্দ পাইতেছি। ফুলানে লাগে মার্কেট করবো। আমার ছেলে নাই, তোমরা আমার ছেলে। খাবার খাইয়া বাস মন্ডা তারিখ দিলে দোয়া করি। স্বপ্নের বাস্তবায়ন শুরু। ফ্যামিলি কার্ড পেয়ে ঈদ আনন্দ। 5 বছরে পাবেন 4 কোটি নারী। বৈশ্বিক কারণে সময় লাগলেও সব প্রতিশ্রুতি পূরণের ঘোষণা প্রধানমন্ত্রীর। তেহরানে রাতভর বোমাবর্ষণে নিহত 40। দ্রুত যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প। পুতিনের সঙ্গে ফোন আলাপ। যুক্তরাষ্ট্র নয়, সিদ্ধান্ত নেবে ইরান, হুঙ্কার বিপ্লবী গার্ডের। মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যেই জ্বালানি নিয়ে চট্টগ্রামে 14 জাহাজ খালাস শুরু। ভারত থেকেও পাইপলাইনে আসছে ডিজেল। পাম্পে অহেতুক ভিড় না করার আহ্বান প্রতিমন্ত্রীর। জুলাই হত্যা মামলায় সাইমুম রেজার ঘুষ দাবির অডিও নিয়ে তোলপাড়। প্রশ্নবিদ্ধ হয়েছে ট্রাইব্যুনাল, বলছেন চিফ প্রসিকিউটর। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার ঘোষণা। এবং কবরস্থান থেকে কঙ্কাল তুলে মেডিকেল শিক্ষার্থীদের কাছে বিক্রি। ফেসবুকে প্রাইভেট গ্রুপে বেচাকেনা। 2 ছাত্রসহ গ্রেপ্তার 4। 47টি খুলিসহ বিপুল হাড়গোড় উদ্ধার। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। শুরু হলো স্বপ্নের বাস্তবায়ন। দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 5 বছরের মধ্যে দেশের 4 কোটি পরিবারকে এই সুবিধার আওতায় আনার ঘোষণা দেন তিনি। একই সঙ্গে পর্যায়ক্রমে বিএনপি সরকার সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বলেও জানান প্রধানমন্ত্রী। তবে বৈশ্বিক পরিস্থিতিতে সময় লাগলেও ধৈর্য ধরার আহ্বান তারেক রহমানের। আহমেদ সালেহিনের রিপোর্ট। একটি কার্ড শুধু অঙ্গীকার নয়, নারীকে স্বাবলম্বী করার প্রতিশ্রুতি। জানিয়ে আগ্রহ ও কৌতূহলের কমতি ছিল না সাধারণের মাঝে। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ। মঙ্গলবার ঢাকাসহ দেশের 14টি জেলার 37,567 জন দরিদ্র পরিবারের নারীকে ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় গেলে দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের স্বাবলম্বী ও সচ্ছল করে গড়ে তুলতে আর্থিক প্রণোদনা দেবে বিএনপি সরকার। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের 1 মাসের মধ্যেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী। বললেন, দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরে আনন্দিত তিনি। আজকে আমার জন্য যেমন একটি ইমোশনাল দিন, আমি মনে করি আমার সরকার এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য একটি ঐতিহাসিক এবং একটি ইমোশনাল দিন আজকে। দেশের 4 কোটি পরিবারের নারী এই ফ্যামিলি কার্ড পাবেন জানিয়ে সরকার প্রধান বলেন, নারীদের পেছনে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই তাদের স্বাবলম্বী করতেই এই পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। 4 কোটি পরিবারের যারা নারী প্রধান, তাদের কাছে আগামী 5 বছরের মধ্যে ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে সকলের কাছে আমরা এই ফ্যামিলি কার্ড নিয়ে যেতে সক্ষম হব ইনশাল্লাহ। এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা পেছনে রাখি, শিক্ষা এবং অর্থনৈতিকভাবে তাদেরকে যদি ক্ষমতায়ন আমরা না করতে পারি, তাহলে অবশ্যই দেশকে কোনোভাবেই সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। আমরা একটি দায়িত্বশীল সরকারের ভূমিকা পালন করতে চাই, যেই সরকার জনগণের জন্য কাজ করবে, যেই সরকার কাজ করবে দেশের জন্য। আমরা জনগণের কাছে জবাবদিহি থাকতে চাই। বিএনপি সরকার সব প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর জানিয়ে মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, ফ্যামিলি কার্ডের মতো আগামী মাসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি কৃষক কার্ডও তুলে দেবেন প্রান্তিক কৃষকদের হাতে। আগামী মাসের ভেতরে আমরা বহু কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হব ইনশাল্লাহ। আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, আমরা অবশ্যই আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র আমরা অবস্থান পরিবর্তন করব না। হয়তো সমসাময়িক বৈশ্বিক পরিস্থিতির কারণে ক্ষেত্র বিশেষে হয়তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য। সেজন্যই আজকে আমি সকলকে অনুরোধ করব যে আসুন আমরা ধৈর্যের সাথে সমগ্র পরিস্থিতি মোকাবেলা করি। আমরা ধৈর্যের সাথে সুন্দরভাবে আমাদের এই দেশটিকে গড়ে তুলি। টিএনটি মাঠের এই আয়োজনে কড়াইল, সাততলা ও ভাসানটেক বস্তির 15,000 পরিবারের নারী প্রধানকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হয়, যেখানে কার্ড প্রতি 2,500 টাকা সহায়তা দেয় সরকার। সবার আগে নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন একজন অসচ্ছল পরিবারের নারী সদস্যকে ফ্যামিলি কার্ড দেবেন তারেক রহমান। নির্বাচনের পর ক্ষমতায় আসার মাত্র 1 মাসের মধ্যে সেই প্রকল্প বাস্তবায়ন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলছেন, এই প্রকল্পের মাধ্যমে যেই পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, সেখানে একজন নারী এবং তার পরিবার যেমন সচ্ছল হবে, তেমনি দেশের আর্থসামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে এই ফ্যামিলি কার্ড।
আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। করাইল বস্তিবাসীর চোখে মুখে যেন ঈদ আনন্দ। ফ্যামিলি কার্ড উদ্বোধনের দিনেই ২৫০০ টাকা জমা হয়েছে পরিবারের নারী প্রধানের অ্যাকাউন্টে। ঈদের আগে রাষ্ট্রীয় অর্থ সহায়তায় আনন্দশ্রু নিম্ন আয়ের মানুষের। সহায়তার টাকায় কেউ স্বপ্ন দেখছেন ও সুদের ব্যয় মেটানোর, কেউ করবেন সঞ্চয়। হাসান ওয়ালির প্রতিবেদন। বছরে কয়েকবার অগ্নিকাণ্ড আর দুঃখ দুর্দশা যাদের নিয়তি, তাদের জন্য নতুন আশা ফ্যামিলি কার্ড। করাইল ভাসানটেকার সাততলা বস্তিতে বসবাস করা নারীদের জন্য মঙ্গলবার একেবারেই আলাদা। এদিন সকাল সকাল তাদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে জমা হয়েছে ২৫০০ টাকা। বনানী TNT কলোনি মাঠে দাঁড়িয়েই ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিলেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হওয়ার কয়েকদিনের মধ্যেই নারীদের হাতে তুলে দিলেন মাসিক অর্থ সহায়তার ফ্যামিলি কার্ড। পবিত্র ঈদ উল ফিতরের আগে তাই ঈদের খুশি বইছে করাইল ভাসানটেক বস্তিতে। অনেকই খুশি, কি কমু আজকে একটা ঈদের চিকে অনেক বেশি আনন্দ পাইতেছি। ঈদের আনন্দ লাগতেছে, ঈদের মতোই লাগতেছে। ঈদের মার্কেট ছোট ছোট বাচ্চারা আছে, বলে ফুলানে লাগে মার্কেট করবো, খাবার খাইয়া বাঁচবো আমরা। তারেক দেয়াকে দোয়া করি। সহায়তার টাকায় চিকিৎসা ব্যয় কিংবা সঞ্চয়ের স্বপ্ন সুবিধাভোগীদের। এমন মানুষ আছে ভিক্ষা করতে পারে না, কেউর কাছে ছাইও খাইতে পারে না। আমার ছেলে নাই, তোমরা আমার ছেলে। আমি তারেক জিয়ার বাবারে আমি অনেক খুশি হয়েছি। সত্যি কথা বলতে মেসেজটা যখন আসছে, আপনি বিশ্বাস করবেন না, আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে। মানে আমি এত এক্সাইটেড, এ টাকাটা আমাদের সত্যিই খুব দরকার। পরীক্ষামূলকভাবে দেশের 13টি জেলার ৩৭,৫৬৭টি নারী প্রধান পরিবারকে ভাতা দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে। ধারাবাহিকভাবে এ সংখ্যা বাড়াবে সরকার। নুন আনতে পান্তা ফুরনো ১০ যাদের পরিবারে, সেসব পরিবারের সংসারের হাল ধরতে হয় এসব নারীদেরকেই। তাদের হাতে এখন আত্মনির্ভরশীল হওয়ার ফ্যামিলি কার্ড। মাসে মাসে পাওয়া সরকারি অর্থ সহায়তায় ঘুরে দাঁড়ানোর প্রত্যয় অদম্য এসব নারীদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, TNT কলোনি মাঠ, করাইল বস্তি, ঢাকা। ঢাকার বাইরে আরও 12টি জেলার সিটি কর্পোরেশন, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের 12টি ওয়ার্ডে দেওয়া হয়েছে ফ্যামিলি কার্ড। সহায়তা পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন উপকারভোগীরা। কার্ডের মাধ্যমে নারী ক্ষমতায়নের কথা তুলে ধরেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর এই কর্মসূচিকে দারিদ্র্য বিমোচনে মাইলফলক হিসেবে দেখছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমি যে এই ফ্যামিলি কার্ডটা পাইছি, আমার বিশাল খুশি, বিশাল আনন্দ। ধন্যবাদ তারেক সাহেব যে আমাদের এই ফ্যামিলি কার্ডটা দেওয়ার জন্য। এখন থেকে ভালো চলবে, ছেলে মেয়ে মানুষ করতে পারবো। ফ্যামিলি কার্ড বিতরণের শুভ উদ্বোধন ঘোষণা করছেন। ঈদের আগে ফ্যামিলি কার্ড পেয়ে খুশি উপকারভোগীরা। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সামাজিক সুরক্ষা নিশ্চিতে পরীক্ষামূলক ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছে সরকার। মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সদরের রহিমানপুর UI আলিম মাদ্রাসা মাঠে 588 জন সুবিধাভোগীর মাঝে ফ্যামিলি কার্ড তুলে দেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ফ্যামিলি কার্ড নারীদের শক্তি ও ক্ষমতা। চট্টগ্রাম নগরীর 41 নম্বর ওয়ার্ডে 500 জনকে দেয়া হয় কার্ড। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফ্যামিলি কার্ড দারিদ্র্য বিমোচনে মাইল ফলক হিসেবে কাজ করবে। এই স্কিমটাই হচ্ছে যে প্রত্যেকটা মহিলার প্রধান যারা পরিবারের, তারা এই কার্ড একটা পাবেন। উনি কি কাজে ব্যবহার করবেন না করবেন সেটা পরের ব্যাপার, কিন্তু ওনার হাতে একটা কার্ড থাকবে। এটা হচ্ছে সোজা হিসাবে আমি যেটা বললাম যে মহিলাদেরকে ক্ষমতায়ন করা, তার হাতে একটা অস্ত্র তুলে দেওয়া যে আমার শক্তি আছে, আমার এই ফ্যামিলি কার্ড আছে। এই বিশাল যুগান্তকারী প্রকল্প বাংলাদেশের ইতিহাসে, দারিদ্র্য বিমোচনের ইতিহাসে, নারীর ক্ষমতায়নের ইতিহাসে আমি মনে করি একটি মাইল ফলক হিসেবে কাজ করবে। বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়ি গ্রামে 544 জনের মধ্যে ফ্যামিলি কার্ড দেয়া হয়। তাদের মধ্যে 496 জন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে 2500 করে টাকা পান। ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নে 288টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নে এই সুবিধা পাচ্ছে 1201টি পরিবার। এক মাস আগে যা স্বপ্ন ছিল এখন তা হাতের মুঠোয়। ফ্যামিলি আগে চলতো অনেক কষ্ট, এখন থেকে ভালো চলবে, ছেলে মেয়ে মানুষ করতে পারবো। বান্দরবানের লামা উপজেলায় 1097টি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নে 6 নম্বর ওয়ার্ডে কার্ড বিতরণ করেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। প্রত্যন্ত অঞ্চলগুলিতে ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে জনাব তারেক রহমান প্রমাণ করেছেন যে তিনি তার নির্বাচনী অঙ্গীকার পূরণে কতটুকু
প্রতিজ্ঞ। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, কিশোরগঞ্জ, নাটোর, দিনাজপুরেও বিতরণ করা হয় ফ্যামিলি কার্ড। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। রাজধানীর অনেক পাম্পে তেল না পাওয়ার অভিযোগ চালকদের, যেখানে মিলছে সেখানে লম্বা লাইন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 5 লিটার করে তেল পাচ্ছেন রাইড শেয়ার চালকরা। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে ফরহাদুর রহমানের রিপোর্ট। রাজধানীর তেজগাঁও সিটি ফিলিং স্টেশন তেল শেষ হয়ে যাওয়ায় বন্ধ রয়েছে বিক্রি। অলস সময় পার করছেন কর্মচারীরা। সকাল 8টা থেকে তেল খুঁজতেছি, রিজার্ভ কোথাও তেল পাচ্ছি না। 20টা পাম্পের ভিতরে একটা পাম্পে তেল দেয়, ও সিরিয়াল লাইন ধরে একটা নল দিয়ে তেল দেয়। আমি অফিসে যাইতে পারবো না, আমাকে হেঁটে অফিসে যাইতে হবে, নইলে রিক্সায় যাইতে হবে। তেল তো সংকটে আছে, আমাদের প্রয়োজন হচ্ছে দৈনিক 3 গাড়ি, সেক্ষেত্রে আমাদের তেল দিতে হচ্ছে ওরা হাফ গাড়ি, 1 গাড়িও দেয় না। বিপরীত চিত্র বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশনের। যতদূর চোখ যায় যানবাহনের দীর্ঘ লাইন। যানবাহনে সরকার নির্দেশিত পরিমাণে তেল পাচ্ছেন চালকরা। আমরা যে পরিমাণ তেল আগে পেতাম তার চেয়ে একটু কম পাচ্ছি। আগে আমরা যেরকম চাহিদা করতাম সেভাবে পেতাম, এখন কিছুটা রেশনিং করে দেওয়া হচ্ছে। এখন পাইলাম 300 টাকার তেল, তবে তেলের সংখ্যা লিমিট যদি একটু বাড়ায় দেয় তাহলে হয়তো এটা একটু আস্তে আস্তে কমে যাবে। যেদিন আমরা যেমন 1 ট্যাঙ্কে তেল পাইতাম, এটা দিয়ে 4-5 দিন 7 দিন চলে যেত, আমাদের কষ্টটা কম হতো। কিন্তু আসলে আমাদের খুব কষ্ট হয়ে গেছে তেলের জন্য। 10টা বাজে লাগাইছি, এই হবায় 1000 টাকার তেল পাইছি। এদিকে রাইড শেয়ারিং বাইকারদের সর্বোচ্চ 5 লিটার তেল বিক্রির সিদ্ধান্ত এরই মধ্যে বাস্তবায়ন শুরু করেছে বিভিন্ন পাম্প। পাইতাম 200 টাকায়, তাও 2 লিটার পাইতাম না, 200 টাকা পাইতাম। এখন সেক্ষেত্রে 600 টাকা পাচ্ছি, এটা আমাদের জন্য অনেকই আনন্দের বিষয়। লম্বা লাইন দিয়ে এসে 5 লিটার পাচ্ছি, এতে আমরা খুশি। এবং অনেক পাম্পে যে আমরা দাঁড়াই থেকেও পাইনি, এখন এখানে এসে পাইছি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে দেশের জ্বালানি তেলের সরবরাহে বিঘ্ন ঘটায় রাজধানী সহ সারা দেশে ভোগান্তিতে পড়েন চালকরা, যা এখন বেশ তীব্র। আমার পেছনে মোটরসাইকেল, প্রাইভেট কার সহ বিভিন্ন ধরনের যানবাহনের দীর্ঘ সারি বলে দেয় কতটা সংকটে দিন কাটাচ্ছেন এই ধরনের যানবাহনের চালকরা। তাদের প্রত্যেকের প্রত্যাশা অচিরেই এই সংকট কেটে যাবে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ভারতের নুমালীগড় রিফাইনারি থেকে দেশে আসছে 5000 মেট্রিক টন ডিজেল। বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইনে আজই এ জ্বালানি দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে এসে পৌঁছানোর কথা রয়েছে। বিবিসি সূত্রে জানা গেছে, এরই মধ্যে শুরু হয়েছে ভারত থেকে ডিজেল পাঠানোর পাম্পিং কার্যক্রম। এর আগে গত রোববার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইন দিয়ে আগামী 4 মাসে বাড়তি 50,000 মেট্রিক টন ডিজেল সরবরাহের প্রস্তাব দেওয়া হয়। এর দুদিনের মাথায় আজ ভারত থেকে আসছে 5000 টন ডিজেল। পেট্রোল ও অক্টেনের বেশিরভাগই দেশে উৎপাদন হলেও অযৌক্তিকভাবে পাম্পে ভিড় করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। চলতি মাসে কোনো সংকট নেই, পরের 2 মাসের জ্বালানি সরবরাহ নিশ্চিতে কাজ করছে সরকার। আরও জানান, বিশ্বজুড়ে দাম বাড়লেও আপাতত দেশে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই। সংকট না থাকলেও জ্বালানির জন্য ফিলিং স্টেশনের দীর্ঘ লাইন উদ্বেগ তৈরি করেছে জনমনে, যা অযৌক্তিক বলছে সরকার। বর্তমানে বাংলাদেশে জ্বালানি কিংবা বিদ্যুতের কোনো সংকট নেই। মঙ্গলবার সচিবালয়ে জ্বালানি খাতের সমসাময়িক পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি নিয়ে কোনো সংকট নেই, শিগগিরই সাধারণ মানুষের দুশ্চিন্তা দূর হবে। আগামী এপ্রিল ও মে মাসের সরবরাহ ঠিক রাখতে আফ্রিকা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকার কাজ করছে বলেও জানান তিনি। এখন এই তেলের জন্য বিকল্প উৎস হিসেবে আফ্রিকান কান্ট্রির সাথে আমরা কথা বলছি, আমরা ইউএস এর সাথে আমরা কথা বলছি। বিশ্ববাজারে জ্বালানির ঊর্ধ্বগতি থাকলেও দেশে দাম বাড়াবে না সরকার। যে কোনো সিদ্ধান্ত অংশীজনদের সঙ্গে কথা বলেই নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি। আমরা আপাতত জ্বালানি কিংবা বিদ্যুতের দাম বাড়াবার চিন্তা করছি না। সংকট না থাকলেও সিলিং কেন, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, অসাধু চক্রের তৎপরতা নিয়ন্ত্রণেই এ ব্যবস্থা। উদ্বেগ উৎকণ্ঠা থেকে, প্যানিক বাইং থেকে কিংবা হয়তোবা আমাদের যেভাবেই বলেন দেশপ্রেমের ঘাটতির জায়গা থেকে এটা করতে পারে। এদিকে জ্বালানি সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে চীন। We face the common challenges which is unfolding in Middle East. So we are discussing which way we can work together to overcome these challenges. We can see how to work together. ভারত থেকে পাইপলাইনে মাসে 30,000 টন ডিজেল আসলেও সরবরাহ আরও বাড়ানোর কথা জানিয়েছে মন্ত্রণালয়। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সাবেক এক প্রসিকিউটরের অডিও ফাঁসে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সব প্রসিকিউটরকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন চিফ প্রসিকিউটর। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমিনুল ইসলাম বলেন, অডিও কেলেঙ্কারির ঘটনা ব্যথিত করেছে তাকে। জানান, অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করে সবকিছু খতিয়ে দেখা হবে। আনুষ্ঠানিক অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে সাইমুমের বিরুদ্ধে।
যদিও কল রেকর্ডগুলো সত্য নয় বলে দাবি করেছেন সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর। তারেক আব্দুল্লাহ, মইনুল করিম আর নোমান এবং আমি এবং চিফ প্রসিকিউটর এবং জোহা সবাই একসাথে বসা হবে। আমাদের থেকে আমি পজিটিভ বলবো। অডিওটি সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের। তিনি কথা বলছেন জুলাই হত্যাযজ্ঞের মামলার এক আসামির পরিবারের সঙ্গে। আমি আপনাকে সরাসরি বলি, মঞ্জুরকে এর আগে আপনাকে কোনো হিন্টস দিয়েছিল কিনা? না। সাইমুমকে বলতে শোনা যায় মামলায় জামিনে মুক্ত করে দেওয়ার বিনিময়ে দিতে হবে 1 কোটি টাকা। মঞ্জুরকে একটা হিন্টস দিয়েছিলাম, যদি আলটিমেটলি একটা ব্যবস্থা করা যায় সব মিলে এক থাকবে, তারপরে সেটার মধ্যে ভেঙে ভেঙে। জানা যায় সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা টেলিফোন কথোপকথনটি করেছেন সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীর পরিবারের সঙ্গে, যিনি চট্টগ্রামে জুলাই হত্যাযজ্ঞ চালানোর মামলায় কারাগারে রয়েছেন। এখন 20 এখান থেকে ভেঙে সেটা হইল। সম্প্রতি অডিও ফাঁস হওয়ার পর তোলপাড় চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সব প্রসিকিউটরদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন চিফ প্রসিকিউটর। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমিনুল ইসলাম বলেন, অডিও কেলেঙ্কারির ঘটনা ব্যথিত করেছে তাকে। জানিয়েছেন আভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করে সকল অভিযোগ খতিয়ে দেখা হবে। যদি কোনো ফর্মাল এলিগেশন আমার কাছে আসে, যা আইনানুগভাবে আমার যতটুকু ক্ষমতা আছে আমি তা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে একটা আভ্যন্তরীণ তদন্ত আমরা করব। এই পার্টিকুলার বিষয়ে তো তদন্ত করবই। 5 আগস্টের পরে আমাদের এই ট্রাইব্যুনাল গঠন হওয়ার পরে আমি সমস্ত বিষয় আভ্যন্তরীণ একটা কমিটি গঠন করে আমি সবটাই তদন্ত করে দেখব। এ ধরনের ঘটনা বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে জানিয়ে আনুষ্ঠানিক অভিযোগ পেলে সাবেক প্রসিকিউটরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। এইরকম যদি কোনো বিষয় হয় তাহলে তো অবশ্যই আমাদের ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন উঠে। আমার পিরিয়ডে, আমার কর্মকালে কোনো প্রসিকিউটর যদি তার বিরুদ্ধে বিন্দুতম কোনো দুর্নীতির অভিযোগ ওঠে, সাবস্টেন্টিভ কোনো অভিযোগ যদি আমি পাই, আমি তাকে স্পেয়ার করব না। এদিকে সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার কল রেকর্ডগুলো সত্য নয় বলে দাবি করেছেন। এটা যদি এরকম হয় এটা ঠিক আছে ভাই, আপনি যদি দাবি করেন যে আমি 14বার চাইছি, 14বারে কল লিস্ট দেখা হয়ে যায়। এদিকে প্রসিকিউশনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় বিচার প্রক্রিয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। ট্রাইব্যুনালে চলমান 5 আগস্ট পরবর্তী মামলাগুলো পর্যালোচনার দাবি জানিয়েছেন তারা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। পেশাদার অপরাধী আর মেডিকেল শিক্ষার্থী মিলে গড়ে তুলেছে কঙ্কাল চুরি ও বেচাকেনার সংঘবদ্ধ চক্র। ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও গাজীপুরের বিভিন্ন কবরস্থান থেকে কঙ্কাল তোলে পেশাদার অপরাধীরা। পরে ফেসবুক প্রাইভেট গ্রুপে বেচাকেনা করে শিক্ষার্থীরা। রাজধানীর উত্তরা সাপ্পোরো ডেন্টাল কলেজের হোস্টেলে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে 47টি খুলি সহ বিপুল হার্বর। ধরা পড়েছেন 2 ছাত্রসহ 4 জন। রাজধানীর উত্তরার সাপ্পোরো ডেন্টাল কলেজের হোস্টেলে সোমবার অভিযানে যায় তেজগাঁও থানা পুলিশ। হোস্টেলের একটি কক্ষে ঢুকে অবাক হয় পুরো টিম। 1-2টি নয়, পাওয়া যায় 47টি খুলি। উদ্ধার হয় বিপুল হাড়গোড়। আগেই ধরা পড়া কলেজটির 2 শিক্ষার্থী সহ 4 জনের তথ্যে উদ্ধার হয় মানবদেহের এসব অংশ। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে লোহমর্ষক তথ্য। পুলিশ জানায় ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও গাজীপুরের বিভিন্ন কবরস্থানকে টার্গেট করে সংঘবদ্ধ চক্রের সদস্য আবুল কালাম ও আসাদুল। মরদেহ দাফনের 1 বছর পর কঙ্কাল উত্তোলন করে তারা। পরে রাজধানীর বিভিন্ন মেডিকেল কলেজ শিক্ষার্থীদের কাছে বিক্রি করা হয়। শেরপুর, জামালপুর, ময়মনসিংহ এবং গাজীপুর, এই 4টি জেলার কথা আমাদের প্রাথমিকভাবে বলেছেন। একটি লাশ কবরস্থ হওয়ার পরে এরা প্রায় অবজার্ভ করেন আর কি। 1 বছর পরে এটা উত্তোলনের চেষ্টা ওনারা করেন। 6 থেকে 8 হাজার টাকায় কেনে মাঠ পর্যায়ে থেকে, এরপরে সেল করে 15-20 হাজার, মানে যার কাছে যা পায় তাদের কাছে। তারা যে কঙ্কাল বিক্রি করে এটি অনেকে জানে আর কি, তাদের ক্যাম্পাসের অনেকেই জানে। চক্রটির কাছ থেকে কঙ্কালগুলো কেনে সাপ্পোরো ডেন্টাল কলেজের শিক্ষার্থী জহুরুল ইসলাম সৌমিক ও ফয়সাল আহমেদ। সেগুলো কেমিক্যালের সাহায্যে প্রক্রিয়াজাত করে মজুত করে হোস্টেলের কক্ষেই। পরে ফেসবুকের প্রাইভেট গ্রুপে দেয় বিক্রির বিজ্ঞাপন। গ্রুপটিতে অ্যাডমিন সংখ্যা 700, সদস্য 20,000। স্টুডেন্ট যে 2 জনকে আমরা পেলাম তারা আমাদের কাছে স্বীকার করেছে যে তারা গত কয়েক বছর যাবতই এই কঙ্কাল যে অবৈধভাবে যে কবর থেকে উত্তোলনের পরে প্রসেস করে যে বিক্রি করার এই কাজের সঙ্গে তারা যুক্ত। তারা আমাদের কাছে স্বীকার করেছে কেউ 50টি, কেউ 20-25টি এ পর্যন্ত বিক্রি করেছে। তাদের অনলাইনে ওন সেলিং একটি গ্রুপ আছে। এই গ্রুপে তার 700 জন কর্মী তারা কাজ করে এবং গ্রুপ মেম্বার 20,000-এর মতো। কঙ্কাল চুরি ও বিক্রির সঙ্গে আরও মেডিকেল শিক্ষার্থী জড়িত থাকতে পারে জানিয়ে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। পাশাপাশি কঙ্কালের পরিচয় খোঁজ করারও চেষ্টা চলছে। ঘটনাটি এটি আসলে একটি ব্যতিক্রমী ঘটনা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। মিরপুরে LA প্লাজায় আগুনের ঘটনায় নিহত 2 জনই বিমান বাহিনীর সদস্য।
সকালে ময়নাতদন্ত শেষে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল মর্গে থেকে তাদের মরদেহ হস্তান্তর করা হয়। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে সেখানকার পরিবেশ। মিরপুরের এলে প্লাজায় কেনাকাটা করতে গিয়েছিলেন বিমান বাহিনীর প্রভোস্ট আয়েশা সিদ্দিকা। তবে আগুনের ঘটনায় তাকে ফিরতে হয়েছে লাশ হয়ে। রোববার সকালে আয়েশার লাশ নিতে এসে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। সোমবার একই ঘটনায় প্রাণ হারান বিমান বাহিনীর লিডিং এয়ারক্রাফটম্যান রাকিব হাসান। তারও মরদেহ হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে। মূলত সে গেছিল তার বাবা মার জন্য শপিং করার জন্য, তারপরে এখান থেকে বাসা যেত আর কি। আজকে যখন সকালে আমরা ওইখানে যাই মডেল থানার সামনে, মডেল থানার পাশেই বিল্ডিংটা, তো গিয়ে জানতে পারি যে একটা পার্লার থেকে নাকি আপনার কেমিক্যাল শর্ট সার্কিটে আগুন লাগার পরে প্রচণ্ড স্পোকে ফুসফুস ড্যামেজে মারা গেছে। এলে প্লাজায় আগুনের সময় দুজনেই জীবন বাজি রেখে উদ্ধার কাজে অংশ নিয়েছিলেন বলে জানিয়েছেন স্বজনরা। তো ওরা চেয়েছিল যে আসলে নিজের জীবনটা ব্যতি রেখে যাতে সাধারণ জনগণ বাঁচতে পারে, এজন্য সে কাজে উদ্ধার করার কাজে নিয়োজিত ছিল। জানাজা শেষে এয়ারক্রাফটম্যান রাকিব হাসানকে মুন্সিগঞ্জের সিরাজদি খান এবং প্রভোস্ট আয়েশা সিদ্দিকাকে নীলফামারীতে দাফন করা হবে বলে জানিয়েছে তাদের পরিবার। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। কৌশলগত কারণেই যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তির শর্ত সামনে আনার তাগিদ দিয়েছে সিপিডি। ফ্যামিলি কার্ড কর্মসূচি নারীর ক্ষমতায়নে সহায়ক হতে পারে বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠানটি। এমনিতেই স্থবির বিনিয়োগে ধীরগতি রাজস্ব আদায়ে, এর মধ্যে আবার মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে দুলছে বিশ্ব অর্থনীতি, যা উস্কে দিতে পারে মূল্যস্ফীতি। এমন পরিস্থিতির মধ্যেই শুরু হয়েছে আগামী অর্থ বছরের বাজেট তৈরির কাজ, যেখানে স্বল্প মেয়াদে সংকট মোকাবিলা ও দীর্ঘমেয়াদে কাঠামোগত সংস্কারের তাগিদ দিচ্ছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। শুধুমাত্র মুদ্রানীতি দিয়ে আমাদের দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব না, এখানে রাজস্ব নীতি এবং তাছাড়া বাজারের ব্যবস্থাপনা, এখানে বাণিজ্য নীতিও কিছু কিছু ক্ষেত্রে ট্যারিফ শুল্ক নীতি ইত্যাদিও গুরুত্বপূর্ণ। এগুলোর সাথে সমন্বয়ের প্রেক্ষিতে মুদ্রানীতিটা করতে হবে। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে বাজেট বিষয়ক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তির মাশুল দিতে হতে পারে বলে সমালোচনা করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী। কৌশলগত কারণেই বাংলাদেশ যুক্তরাষ্ট্র চুক্তির শর্তগুলো সামনে আনার তাগিদ দেয় সংস্থাটি। 326টা আইটেম ছাড়া আর সবগুলোর উপরেই তো শূন্য শুল্ক, এটার একটা বড় ফিসক্যাল ইমপ্লিকেশন আছে। তো আমরা কি পাচ্ছি এবং আমাদের রাজস্ব কতটুকু হারাচ্ছি, এইসব হিসাব নিকাশগুলো কি পুঙ্খানুপুঙ্খভাবে করা হয়েছে? সেটা হলে তার কাগজপত্রগুলো কোথায়, যাতে করে আমরা দেখতে পারি যে আমাদের লাভ কোন জায়গায় এবং ক্ষতি কোন জায়গায়। এদিকে ফ্যামিলি কার্ড কর্মসূচি নারীর ক্ষমতায়নে সহায়ক হতে পারে বলে মনে করে সিপিডি। প্রকৃত উপকারভোগীদের সঠিকভাবে শনাক্তের পরামর্শ প্রতিষ্ঠানটির। একদিকে মানুষের একটা আর্থিক সক্ষমতা দিবে এবং একটা সহায়তা হিসাবে কাজ করবে, বিশেষ করে এখন বর্তমানে উচ্চ মূল্যের স্ফীতির প্রেক্ষিতে, এবং তাছাড়া এটা নারীর ক্ষমতায়নেও সহায়ক হবে। প্রকৃত উপকারভোগী খুঁজে বের করা। অনুষ্ঠানে রাজস্ব আদায় বাস্তবতা আমলে নিয়ে বাজেটে উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ না করার পরামর্শ দেওয়া হয়। তোফাজ্জল হোসেন, সময় সংবাদ, ঢাকা।